তো আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়বো, যেটা হচ্ছে পলিটি। এখানে আমরা পলিটির খুব বেসিক টপিকগুলো পড়ে নেব, কারণ হচ্ছে এই ছোট্ট ভিডিওর মধ্যে সব কিছু ডিটেলসে বলা যাবে না, ঠিক আছে? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা গ্রুপ সিতেও দেখলাম পলিটি থেকে একটা কোশ্চেন পেয়েছি, আর আমার এই স্লাইডের মধ্যেই দেখবে সেই কোশ্চেনটা আছে, ঠিক আছে? তো চলো আমরা আজকে না লেট করে স্টার্ট করে দিই, আর একদম খুব ভালো মতো পড়বো, আর সব কিছু আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট এখানে আমরা একটু সংবিধান কি করে রচিত হয়েছে সেটা দেখে নিই। তো প্রথম সভা কবে? 9 ডিসেম্বর 1946 নিউ দিল্লিতে কি হয়েছিল? ফার্স্ট সভা হয়েছিল, যেখানে এখানে বলা নেই, যেখানে হচ্ছে অস্থায়ী চেয়ারম্যান হয়েছিল সচিদানন্দ সিনহা, ঠিক আছে? তারপর 11 ডিসেম্বর এসে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মানে এটা হচ্ছে পার্মানেন্ট সভাপতি হয় এখানকার, ঠিক আছে? নেক্সট কি হচ্ছে খসড়া কমিটি। খসড়া কমিটি ড্রাফটিং কমিটি, এটা ইম্পর্টেন্ট। 19 আগস্ট 1947 গঠিত হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 জন সদস্য ছিলেন। সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে? সংবিধানের জনক যাকে বলা হয়, এই কোশ্চেনটাও ছিল, সংবিধানের জনক কাকে বলা হয়? ফাদার অফ কনস্টিটিউশন। আরেকটা কি হচ্ছে যে সভাপতিকে ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে? চলো নেক্সট দেখে নিই। গুরুত্বপূর্ণ ডেট এবং সংখ্যা কি আছে? সংবিধান কবে গৃহীত হয়? এটা একটা ভালো কোশ্চেন, এখানে খুব কনফিউশন হয়। অ্যাডপ্টেড কবে হচ্ছে? 1949-এর 26 নভেম্বর। 26 নভেম্বর 1949 এখানে অ্যাডপ্টেড হয়েছে। আর কবে থেকে কার্যকর হয়? কেম ইনটু ফোর্স বা কেম ইনটু ইফেক্ট কবে থেকে হয়? 26 জানুয়ারি 1950। এটা সবাই এখানে গলিয়ে যায়, তো এই জায়গাটা ধ্যান রাখতে হবে, ঠিক আছে? 26 জানুয়ারি 1950-এ এটা চালু করা হয়, ঠিক আছে? নেক্সট এখানে কি হচ্ছে, মূল সংবিধানে কি কি ছিল? যেটা আমাদের ফার্স্টের সংবিধান হয়েছিল, সেখানে কি কি ছিল? 395টি অনুচ্ছেদ ছিল, মানে আর্টিকেল ছিল, 22টা পার্ট ছিল, আর 8টা শিডিউল ছিল। কিন্তু বর্তমানে 12টি শিডিউল আছে, আর হচ্ছে 25টা পার্ট আছে, আর এখানে বলা যায় 448খানা আর্টিকেল আছে, ঠিক আছে? 448। চলো, তো এটা থেকে বোঝা গেল অনেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানতে পারলাম। চলো নেক্সট স্লাইড দেখি। এখানে কি হচ্ছে, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, এটা কি হচ্ছে? লংগেস্ট রিটেন কনস্টিটিউশন হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? নেক্সট, নমনীয় ও অনমনীয়ের মিশ্রণ, মানে রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এবার হচ্ছে কোশ্চেন আসতে পারে যে আমাদের ভারতের সংবিধান কেমন টাইপের সংবিধান, ফ্লেক্সিবল না রিজিড? তাহলে এখানে কি হচ্ছে, আমাদের এটা ব্লেন্ড আছে, মানে এটা হচ্ছে রিজিডও আছে প্লাস ফ্লেক্সিবলও আছে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট কি আছে, এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ কোথায় আছে? ভারতে সিঙ্গেল সিটিজেনশিপ আছে, এখানে দ্বৈত নাগরিকত্ব নেই, ঠিক আছে? তারপর বিচার ব্যবস্থা, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। সুপ্রিম কোর্ট হচ্ছে সবচেয়ে টপে আছে, সুপ্রিম কোর্ট। তার নিচে কি আছে? সুপ্রিম কোর্টের নিচে আছে হাইকোর্ট, তার নিচে সাবঅর্ডিনেট কোর্ট আছে, ঠিক আছে? নেক্সট কি আছে, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, অ্যাডাল্ট সাফারেজ কত আছে? ভোটাধিকারের বয়স করা হয় 18 বছর। এটা কখন হয়? এটা একটা ইম্পর্টেন্ট, 1988 সালের 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বছর 21 থেকে কমিয়ে 18 করা হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে গেলেও আসতে পারে যে কততম সংশোধনীর দ্বারা ভোট দেওয়ার বয়সটাকে 18 করা হয়, তাহলে কত? 61তম সংশোধনীর দ্বারা। নেক্সট কি আছে, প্রিএমবেল সম্বন্ধে পড়ে নি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা বলা আছে। এটাকে কি বলা হয়? প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয়, ঠিক আছে? এবার একটা কোশ্চেন মাইন্ডে আসতে পারে, প্রস্তাবনা কি সংশোধনযোগ্য, মানে কি আমাদের প্রিয়াম্বেলকে কি ঠিক করা যেতে পারে? তো উত্তর কি হচ্ছে, হ্যাঁ, কারণ সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলায় 1973 সালে জানিয়েছে এটি সংশোধন করা যেতে পারে। এবার কি হচ্ছে, তো একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল, 42তম সংশোধনী বিল, যেটা হচ্ছে 1976 এসেছিল। এর দ্বারা কি করা হয়, 3টা নতুন ওয়ার্ড আমাদের প্রিয়াম্বেলে অ্যাড করা হয়। প্রথম কি হচ্ছে, সমাজতান্ত্রিক। নেক্সট কি হচ্ছে, ধর্মনিরপেক্ষ। আর 3 হচ্ছে সংহতি বা ইন্টিগ্রিটি। এই 3টা ইংলিশ টার্ম বেশি মাইন্ডে থাকে, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই 3টা ওয়ার্ড এখানে অ্যাড করা হয়। আর এই যে এই সংশোধনী, এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা যায়, কারণ এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছিল, ঠিক আছে? চলো নেক্সট দেখি। তাহলে কি বলছে, নাগরিকদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে জেনে নিই। তাহলে এটা কোথায় আছে? আমাদের পার্ট নাম্বার 3-তে, যে বললাম যে 25খানা পার্ট আছে, তার মধ্যে পার্ট 3-তে কি আছে, ফান্ডামেন্টাল রাইটসের সম্বন্ধে বলা আছে। আর্টিকেল কি আছে? 12 থেকে 35তম আর্টিকেলের মধ্যে এর ব্যাপারে বলা আছে। এবার বর্তমানে কটি মৌলিক অধিকার আছে? 6টি, কারণ অতীতে ছিল কটা? ফার্স্টে হয়েছিল 7টা ছিল, ঠিক আছে? তারপরে একটা ফান্ডামেন্টাল রাইটকে চেঞ্জ করে এটাকে লিগাল রাইট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? চলো, তাহলে এখানে কি বলা আছে, সম্পত্তির অধিকার, যেটা রাইট টু প্রপার্টি, সেটাকে 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে এটি মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এখন এটিকে আইন অধিকার বা লিগাল রাইট করা হয়, যেটা আর্টিকেল 300A-তে আছে। 1 মিনিট, আমি একটু এটা চেঞ্জ করে কালার। কততে আছে? এটা হচ্ছে আর্টিকেল 300A-তে আছে,
ঠিক আছে, জানা গেল ইম্পর্টেন্ট। এবার একটা লাইন কি বলেছে, জরুরি অবস্থার সময় মৌলিক মৌলিক অধিকার স্থগিত হতে পারে, কিন্তু অনুচ্ছেদ 20 ও 21 কখনো স্থগিত হয় না। এটা একটা ইম্পর্টেন্ট কি, যদি প্রেসিডেন্ট রুল যদি আসে বা কোনো রকম কোনো জরুরি অবস্থা চলে, তো আমাদের কোন রাইটগুলো আমাদের খর্ব হবে না বা ঘটবে না, তাহলে কি হচ্ছে 20 আর 21তম আর্টিকেল। নেক্সট, মানে 20 আর 21-এর যে রাইটগুলো দেওয়া হয়েছে সেটা। নেক্সট কি আছে, সংবিধানের হৃদয় ও আত্মা। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এই অনুচ্ছেদটি ছাড়া আর কোনো নাম নেব না, এটি সংবিধানের হৃদয় আত্মা। ডক্টর বি আর আম্বেদকর বলেছে, কাকে বলেছে, আর্টিকেল 32-কে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। এর মধ্যে কি বলা আছে, কারণ মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে এই অনুচ্ছেদের মাধ্যমে নাগরিকরা সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। সুপ্রিম কোর্ট 5 ধরনের রিট জারি করতে পারে। তাহলে যদি কারো মৌলিক অধিকার খর্ব হয়, যেমনটা আমরা জয় ভীম সিনেমায় দেখেছিলাম, তো সেখানে কি হয়েছিল, ডাইরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে। আর সুপ্রিম কোর্ট কি করবে, 5 রকমের রিট জারি করতে পারে। নেক্সট, তাহলে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি, এটা কিসে আছে, পার্ট 4-এ আছে। উদ্দেশ্য কি হচ্ছে এর, ওয়েলফেয়ার স্টেট গঠন করা, নন জাস্টিসিয়েবল। এটা একটা ইম্পর্টেন্ট কি, ডিপিএসপি কি জাস্টিসিয়েবল না নন জাস্টিসিয়েবল, মানে হচ্ছে এটা এটা যদি ডিপিএসপির কেউ যদি পালন না করে এই নির্দেশগুলো, তাহলে কি সে কোর্টে তাকে নিয়ে যাওয়া যেতে পারে, তো এখানে হচ্ছে একে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে, ডিপিএসপিতে। এবার আর্টিকেল কি কি আছে যেগুলো ইম্পর্টেন্ট, আর্টিকেল 40 যেখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, আর আর্টিকেল 44 যেখানে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট কি আছে, ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি কিসে আছে, পার্ট 4-এ বা আর্টিকেল 51-এ। এবার এখানে কি হচ্ছে, তাহলে এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, ডিপিএসপির আর্টিকেল হচ্ছে 36 থেকে 51 অবধি, ঠিক আছে। তারপরে আছে তোমার ফান্ডামেন্টাল ডিউটি চলে আসলো। নেক্সট, মূল সংবিধান ছিল না, মূল সংবিধানে এটা ছিল না, 42তম সংশোধনীতে 1976-এ যুক্ত করা হয়। তাহলে যে বললাম যে মিনি কনস্টিটিউশন, তার থ্রুতে এই চেঞ্জটাও করা হয়েছিল, কি প্রিয়াম্বেলের মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিকেও অ্যাড করা হয়। এবার বর্তমানে 11টি কর্তব্য আছে, মৌলিক কর্তব্য। তাহলে 11তম কর্তব্যটি কি, 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার সুযোগ। এটা হচ্ছে 2002 সালে 86তম সংশোধনীতে যুক্ত করা হয়। চলো বুঝতে পারলে আশা করি। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট সম্বন্ধে পড়িনি কারণ এগুলো থেকে কোশ্চেন আসে। রাষ্ট্রপতি হলো নিয়মতান্ত্রিক প্রধান ও প্রথম নাগরিক, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া হচ্ছে কি আমাদের প্রেসিডেন্ট। তাহলে এর ন্যূনতম বয়স কত লাগবে, 35 বছর। শপথ বাক্য কে পাঠ করে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার নির্বাচন কি করে হয়, লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা নির্বাচিত সদস্যদের নিয়ে ইলেকটোরাল কলেজ দ্বারা এর নির্বাচন করা হয়। ইমপিচমেন্টের সম্বন্ধে কিছু বলা আছে, আর্টিকেল 61-এ বলা আছে কি সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। তাহলে রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়, ঠিক আছে। নেক্সট, তাহলে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা, বিশেষ ক্ষমতা সম্বন্ধে জেনে নিই। প্রথম হচ্ছে পার্ডনিং পাওয়ার বা ক্ষমা প্রদান করার ক্ষমতা। এটা কিসে আছে, অনুচ্ছেদ 72 বা আর্টিকেল নাম্বার 72-এ বলা আছে। মৃত্যুদণ্ড মুকুব করার একমাত্র ক্ষমতা রাষ্ট্রপতির আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অর্ডিন্যান্স জারি। অর্ডিন্যান্স কি হচ্ছে, আর্টিকেল 123। আর্টিকেল 123-এর দ্বারা সংসদ বন্ধ থাকলে জরুরি আইন তৈরির ক্ষমতা প্রেসিডেন্টের উপরে থাকে, এর মেয়াদ থাকে 6 সপ্তাহ। তাহলে সুপ্রিম কোর্টের পরামর্শ কোনো যদি রাষ্ট্রপতির কোনো ব্যাপারে যদি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে হয়, তখন তিনি আর্টিকেল 143-এর দ্বারা সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। নেক্সট, জরুরি এমার্জেন্সি প্রভিশন। এইখান থেকে দেখতে পাবে একটা কোশ্চেন এসছে, যেটা এই যে আর্টিকেল 360। এই কোশ্চেনটা কিন্তু গ্রুপ সি এক্সামে চলে এসেছিল, ঠিক আছে, যেটা এই টপিকের মধ্যেই পড়ে। 1 নাম্বার, মানে এইসব এক্সামে 1 নাম্বারের কমন পাওয়া, 2 নাম্বার কমন পাওয়া মানে বিশাল ব্যাপার। চলো, তাহলে জাতীয় ন্যাশনাল এমার্জেন্সি যখন হবে, কি হচ্ছে, যুদ্ধ, বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহ যখন হবে, তখন কি হচ্ছে, আর্টিকেল 352 জারি হবে। 3বার জারি হয়েছে, 62, 71 আর 75-এ। 2 হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন, রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিলে এটাকে স্টেট এমার্জেন্সি বলা হয় বা প্রেসিডেন্ট রুল বলা হয়, ঠিক আছে, আর্টিকেল 356। আর এখান থেকে জানতে পারলাম, যখন আর্টিকেল 356 জারি হবে, তখন 20 আর 21 যেটা তোমার হচ্ছে রাইটগুলো, সেটা কখনো খর্ব হবে না, ঠিক আছে, ওটা টিকেই থাকবে। নেক্সট হচ্ছে আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, আর্থিক স্থিতিশীলতা বিঘ্নিত হলে। ভারতে আজ পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি, ঠিক আছে। নেক্সট, তাহলে লাস্ট মিনিটে আমরা কুইক রিভিশন করে নিই। 42তম সংশোধনীতে কী ছিল, একে মিনি কনস্টিটিউশন বলা হয়, যেটা আমি আগেই বললাম, প্রায় 3টি শব্দ যুক্ত হয়, মৌলিক কর্তব্য যুক্ত হয়, এই দুটো জিনিস কি এই সংশোধন দ্বারা কি হয়েছে, 3টা নতুন শব্দ যুক্ত হয় আর মৌলিক কর্তব্য যুক্ত হয়। তারপর 44তম সংশোধনী দ্বারা কি হয়েছে, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ হয়, আর ইন্টারনাল ডিস্টারবেন্সের বদলে আর্মড রেভিলিয়ন শব্দটা যুক্ত হয়, এটাও একটা ইম্পর্টেন্ট। তারপর 61তম সংশোধনী 1988-এ কি হচ্ছে, ভোটাধিকারের বয়স
21 থেকে 18 করা হয়। 86তম সংশোধনে কী করা হয়? 2002-এ শিক্ষাকে মৌলিক অধিকার, আর্টিকেল 21। আবার একটা পয়েন্ট দেওয়া আছে এখানে, আর্টিকেল 32-তে আমরা কি জানলাম? একে সুপ্রিম কোর্টের রিট জারি করার, এটা হচ্ছে আর্টিকেল, যেটাকে সংবিধানের আত্মা বলা হয়। আর্টিকেল 40 কি হচ্ছে? গ্রাম পঞ্চায়েত গঠন, এটা ইম্পর্টেন্ট। আর্টিকেল 44 ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। 52 কি হচ্ছে? ভারতের রাষ্ট্রপতি সম্বন্ধে বলা আছে। 61 রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। আর কি হচ্ছে? আর্টিকেল 72-তে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা। আর 352, 356 আর 360 হচ্ছে 3 ধরনের জরুরি অবস্থা জানি। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওতে পলিটি সম্বন্ধে আমরা এইটুকুই জানলাম। বাকি তোমরা যদি চাও তো আমি তো ভালো মতো ডিটেলসে সব প্রতিটা চ্যাপ্টার আমি কভার করে দেবো। কারণ হচ্ছে এখন সামনের গ্রুপ ডি, তো আমাকে ছোটো ছোটো টপিকে বানাতে হচ্ছে যাতে তোমাদের টাইমটা বেঁচে যায় আর ক্লাসের মধ্যে অনেকটা কিছু রিভিশন হয়ে যায়। ঠিক আছে? তো বেস্ট অফ লাক। ঠিক আছে? বেস্ট অফ লাক কালকের এক্সামের জন্য। আর মেন একটা জিনিস এখানেই দেখতে পাচ্ছ, তুমি পারবে, তুমি পারবে, অবশ্যই পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার